বিএনপির মনোনয়ন ঘোষণা তালিকায় আছে নতুন নাম, বাদ পড়লেন পরিচিত কয়েক হেভিওয়েট। এনসিপির সংসদে যাওয়া ডিপেন্ড করবে বিএনপির ওপর, মন্তব্য নূরের। 1089 ইবতেদায়ী মাদ্রাসায় এমপিও ভুক্তির সিদ্ধান্ত। সরকারের ভেতরে একটা অংশ নির্বাচন বানচালের পায়তারা করছে, দাবি এনসিপির। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় চায় জামায়াত। নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত। ইরানের রাজধানীতে 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যাবে পানির প্রধান উৎস। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রার্থিতা ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। যারা মনোনয়ন পাননি তাদের নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনই হচ্ছে মনোনয়ন পাওয়া অনেককে নিয়ে সমালোচনা। বিএনপির অনেক পরিচিত ও হেভিওয়েট প্রার্থী নেই প্রথম এ তালিকায়। আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। খুলনা বিভাগে কারা পেলেন মনোনয়ন, চলুন জেনে নিই। যশোর 1 মোহাম্মদ মাহফুজুল হাসান তৃপ্তি, যশোর 2 মোহাম্মদ সাবিরা সুলতানা, যশোর 3 বসন্তিয়া মাফ করবেন যশোর 3 অনিন্দ ইসলাম অমিত, যশোর 4 TS আইয়ুব, যশোর 5 এটা হোল্ড করা আছে, যশোর 6 কাজী রওনকুল ইসলাম, মেহেরপুর 1 মাসুদ অরুণ প্লিজ, মেহেরপুর 2 মোহাম্মদ আমজাদ হোসেন, কুষ্টিয়া 1 রেজা আহমদ, কুষ্টিয়া 2 রাগিব রব চৌধুরী, কুষ্টিয়া 3 মোহাম্মদ জাকির হোসেন সরকার, কুষ্টিয়া 4 সৈয়দ মেহেদি আহমেদ রুমি, চুয়াডাঙ্গা 1 মোহাম্মদ শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা 2 মাহমুদ হাসান খান, ঝিনাইদহ শৈলকুপা 1 এটা হোল্ড করা আছে, ঝিনাইদহ 2 এটা হোল্ড করা আছে, ঝিনাইদহ 3 মোহাম্মদ মেহেদি হাসান, ঝিনাইদহ 4 এটা হোল্ড করা, মাগুরা 1 মোহাম্মদ মনোহর হোসেন, মাগুরা 2 নিতাই রায় চৌধুরী, নড়াইল 1 বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 2 হোল্ড করা আছে, বাগেরহাট 1 হোল্ড করা, বাগেরহাট 2 হোল্ড করা, বাগেরহাট 3 হোল্ড করা, খুলনা 1 হোল্ড করা, খুলনা 2 নজরুল ইসলাম মঞ্জু, খুলনা 3 রকিবুল ইসলাম বকুল, খুলনা 4 আজিজুল বাড়ি হেলাল, খুলনা 5 মোহাম্মদ আলী আসগর, খুলনা 6 মনিরুল হাসান বাপ্পি, সাতক্ষীরা 1 হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা 2 আব্দুর রউফ, সাতক্ষীরা 3 কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা 4 মোহাম্মদ মনিরুজ্জামান। জাতীয় নাগরিক পার্টির সংসদে যাওয়ার বিষয়টি বিএনপির উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গতকাল রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি জানান, এনসিপির অনেক বিষয়ই এখন বিএনপির সঙ্গে সম্পর্কের উপর নির্ভর করছে। নুরুল হক বলেন, এনসিপির অনেক ক্ষেত্রে এমপি হওয়া, সংসদে যাওয়াটা ডিপেন্ড করবে বিএনপির ওপরে। বিএনপি নেতাদের নিয়ে বিভিন্ন ধরনের অসম্মানজনক তির্যক মন্তব্য ও খুবই অরুচিকর কথাবার্তা বলে ইতোমধ্যে যে সম্পর্ক তৈরি করে ফেলেছে, জানি না শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে তাদের কি সমঝোতা হয়। জামায়াত সহ অন্য দলের সঙ্গে জোট না করার বিষয়ে নূর বলেন, প্রকৃত অর্থে নির্বাচনী কোনো জোটের বিষয়ে আমাদের আলাপ আলোচনা ছিল না বা হয়নি। মাঝখানে আমরা কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসতাম সংস্কার কমিশনের বিভিন্ন আলাপ আলোচনা নিয়ে। এখানে আমরা কি পজিশন নিতে পারি এবং বিএনপির সঙ্গেও আমরা একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমঝোতায় কিভাবে পৌঁছাতে পারি, কারণ বিএনপি এখন একটা বড় স্টেক হোল্ডার ছিল।
আন্দোলনের মুখে শর্ত সাপেক্ষে অনুদানভুক্ত 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ সন্ধ্যায় এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক। তিনি বলেন, আমরা আবেদনকারী 1089টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির অনুমোদনের জন্য ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম। শর্ত সাপেক্ষে মাদ্রাসাগুলো এমপিও ভুক্তির অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। মাসুদুল হক আরো বলেন, 1089টি ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে যেগুলো চলতি বছর জারি করা এমপিও নীতিমালার শর্ত পূরণ করেছে সেগুলোকে এমপিও ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাদ্রাসাগুলো এমপিও ভুক্ত করা হবে। 1,500-এর বেশি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির আবেদন গত 8 থেকে 15 জুলাই পর্যন্ত গ্রহণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। সরকারের ভেতরের একটি পক্ষ ঐক্যমত্য কমিশনের সুপারিশের বাইরে গিয়ে নিজেরাই ঐক্যমত্য কমিশন হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এই চেষ্টার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়বে। আজ সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আক্তার হোসেন একথা বলেন। তিনি বলেন, তাদের কাছে স্পষ্টতই প্রতীয়মান যে সরকারের ভেতরের কোনো একটি অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের পায়তারা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতেই কমিশন সুপারিশ উপস্থাপন করেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব বলেন, সেই সুপারিশের ভিত্তিতেই সরকার আদেশ জারি করবে, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো 1 সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সাপলুডো খেলছে। তিনি বলেন, আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার 3-এ নিয়ে আসা হয়েছে সাপে কেটে। এ অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে সংকট আরো ঘনীভূত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার আহ্বান ইতিবাচক বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে সরকার উদ্যোগী না হলে রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে এমন আশঙ্কাও জানিয়েছেন তিনি। আজ 8 দলের সাথে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় দলগুলোর নেতারা আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি পুনর্ব্যক্ত করেন। যৌথ সংবাদ সম্মেলনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, উচ্চকক্ষে পিআরের ব্যাপারে 8 দলের সবাই জনগণ ও সরকার একমত। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ চাওয়া পূরণ হবে না। প্রধান উপদেষ্টার আহ্বানে অন্যরা সাড়া দিলে আমরাও আলোচনায় বসতে রাজি। তাহের আরো বলেন, যদি উপদেষ্টা পরিষদ কিছু না করে আমাদের উপর ছেড়ে দেয়, তবে রেফারির দায়িত্ব পালন করবে কে? এ বিষয়ে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের অভয়নগরে নোয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল করেছে নোয়াপাড়া সরকারি কলেজ ছাত্রদল। প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা জানিয়েছেন, আজ সকালে নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে এই শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রদলের সহ সভাপতি সাইফুল ইসলাম, নোয়াপাড়া পৌর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান ইমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নয়ন হোসেন সহ অন্যরা। এর আগে নোয়াপাড়া কলেজ ক্যাম্পাসে আনন্দ মিছিল করা হয়। বাগেরহাটের মোরেলগঞ্জে রবি মৌসুমে ক্ষুদ্র প্রান্তিক 2800 কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিস চত্বরে এই অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম। বিনামূল্যে রবি মৌসুমে 2800 ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এই প্রণোদনা বিতরণ অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে শুধুমাত্র 200 কৃষককে খেসারির বীজ এবং 150 জন সরিষা চাষির মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। যশোরের অভয়নগরে ইসলামী ব্যাংক পিএলসি নোয়াপাড়া শাখার 3 কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। নোয়াপাড়া বাজার ব্যবসায়ীদের আয়োজনে আজ দুপুরে ইসলামী ব্যাংক পিএলসি নোয়াপাড়া শাখার সামনে যশোর খুলনা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভয়নগর উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ সন্ধ্যার পরে যশোর 4 আসনের বিজেপির সাবেক সংসদ সদস্য এম আমিন উদ্দিনের ধোপাদির নিজ বাড়িতে এই মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ইশরাত আলী। আয়োজনে জানানো হয়, যশোর 4 নির্বাচনী এলাকার বিজেপি সমর্থিত মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান মিঠু।
খেলার সংবাদ। নারী বিশ্বকাপ জেতার পর আবার এশিয়া কাপের প্রসঙ্গ তুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। এশিয়া কাপের ট্রফি দেশে আনতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির বিপক্ষে প্রয়োজনে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়েছিল। ম্যাচ শেষে 1 ঘন্টার বেশি সময় অপেক্ষা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া হয়নি, কারণ নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। নাকভি কিছুতেই অন্য কারো হাত দিয়ে ট্রফি দেওয়াতে চাননি। ভারতও নিজের অবস্থানে অনড় ছিল, ফলে প্রায় 1 মাস কেটে গেলেও ভারত ট্রফি পায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তারপর থেকে ট্রফি হস্তান্তর নিয়ে একের পর এক শর্ত দিয়েছেন। তার এই আচরণে ক্ষুব্ধ বিসিসিআই সচিব বলেছেন, 3 নভেম্বরের মধ্যে আমরা ট্রফি না পেলে অন্য কিছু ভাবতে হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বৈঠক রয়েছে। আমরা সেই বৈঠকে বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে অভিযোগ জানাবো। আমি নিশ্চিত আইসিসি ন্যায় বিচার করবে এবং যত দ্রুত সম্ভব ট্রফিটি আমাদের পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি দাঁড়িয়ে ইরানের রাজধানী তেহরান। এই পরিস্থিতিতে তেহরানের পানির প্রধান উৎস আগামী 2 সপ্তাহের মধ্যে শুকিয়ে যাওয়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সতর্ক করেছে। রাজধানীর পানির সংস্থার পরিচালক বেহেজাত পারসাকে উদ্ধৃত করে IRNA জানিয়েছে, তেহরানের পানীয় জল সরবরাহকারী 5টি বাঁধের মধ্যে অন্যতম আমির কবির বাঁধের বর্তমান ধারণ ক্ষমতা মাত্র 14 মিলিয়ন ঘনমিটার এবং এর মোট ধারণ ক্ষমতা মাত্র 8%। পারসা জানায়, পানির স্তর এত কমে যাওয়ায় এই বাঁধটি শুধু 2 সপ্তাহের জন্য তেহরানে পানি সরবরাহ চালিয়ে যেতে পারে। 1 বছর আগেও এই বাঁধটিতে 86 মিলিয়ন ঘনমিটার পানি ধরে রেখেছিল, কিন্তু তেহরান অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা গত বছরের তুলনায় 100% কমেছে। এর আগে গত মাসে একজন স্থানীয় কর্মকর্তা ঘোষণা করেছিলেন, তেহরান প্রদেশে বৃষ্টিপাতের মাত্রা প্রায় 1 শতাব্দী ধরে নজিরবিহীন কম ছিল। এই ভয়াবহ খরা পরিস্থিতির জন্য আলবর্জ পর্বতমালা থেকে নেমে আসা নদীগুলোর জলধারাগুলিতে পানির প্রবাহ কমে যাওয়াকেই দায়ী করা হচ্ছে। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।